জিরো আওয়ারের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে 15 বছরের একটি সরকার, তৃণমূল সরকার, কিন্তু যে মুহূর্তে এই সরকার ভাঙলো, যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাঙলো, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বোধহয় মানে জ্ঞান হারিয়েছেন, মানে ওনার আর দিগবিদিক জ্ঞান শূন্য। উনি কি বলছেন না বলছেন তা বোধহয় নিজের খবরেও নেই, এবং বাংলাদেশে খুন নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে যেদিনকে তিনি ধর্নায় বসলেন, ওয়াই চ্যানেলের ধর্নায়, সেদিনকে এই বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, যে খুন নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। খুনিরা মেঘালয় হয়ে বাংলায় চলে এলে এসটিএফ তাদেরকে ধরেছিল, বিষয়টি যাতে বাইরে না আসে তার জন্য বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, আমরা শুনলাম ধর্ণা মঞ্চ থেকে, যেদিন ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গুটি কয়েক সাংসদ এবং বিধায়কদের দেখা গিয়েছিল, সেই ধর্ণা মঞ্চেই এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অদ্ভুত ব্যাপার, একেবারে গোহারান হেরে যাওয়ার পর 3 বারের মুখ্যমন্ত্রী, তার এবার দেশদ্রোহিতার একটা চরিত্র তিনি সামনে নিয়ে চলে আসছেন। শুধু দেশদ্রোহিতার প্রশ্ন উঠছে তা নয় সঞ্চারী, খুব ভালো করে তুমি বোঝো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেছেন, তার দল টুকরো টুকরো হয়ে গেছে, সেটা তিনি খুব ভালো করে জানেন। এবং তারপর তিনি বসে ধর্ণা মঞ্চে প্রকাশ্যে কি মন্তব্য করছেন, তিনি যে মন্তব্য করছেন তার অনেকগুলো দিক থাকতে পারে। প্রথমত, তিনি যে মন্তব্য করছেন সেই মন্তব্য এমনটা নয় তো যে বিশেষ কোনো সম্প্রদায়কে তিনি বার্তা দেবার চেষ্টা করছেন। আমরা জানি কিছুদিন আগেই এই নির্বাচনী প্রচারের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে কোনো একটি সম্প্রদায় নাকি একত্রিত হয়ে 1 মিনিটের মধ্যে অনেক কিছু করে দিতে পারে, এরকম একটা মন্তব্য নিয়ে কিন্তু তার বিতর্ক তৈরি হয়েছিল। তারপরেও তিনি নিজেকে শোধরাননি, তিনি একজন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ফলে প্রশাসনিকভাবে তার সঙ্গে কেন্দ্রের হোক কিংবা প্রশাসনিক স্তরে হোক নানানবিধ তথ্য তার কাছে থাকতে পারে। সেটা ঠিক বেঠিক কি সেটা আমার জানার দরকার নেই, কিন্তু প্রশাসনিক স্তরে থাকা এমন কিছু তথ্য তিনি কখনো কোনোদিনই বাইরে প্রকাশ করার জন্য করতে পারেন না, সেটা কেউই করতে পারে না। যিনি প্রাক্তন সেনা আধিকারিক থাকেন, সেনায় থাকাকালীন সে সেনা স্তরের প্রচুর তথ্য জানেন। সেনা থেকে তিনি অবসর নেওয়ার পর সেগুলো কি তিনি প্রকাশ্যে বলতে পারেন? কখনো বলতে পারেন না। দেশের সিক্রেট বলে একটা বিষয় রয়েছে, সেই সিক্রেসি মেনটেন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ বা ধর্ণা মঞ্চ থেকে যে মন্তব্য করেছেন, প্রথমত যেটা আমি বললাম যে কোনো একটি বিশেষ সম্প্রদায়কে কি তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ চেষ্টা করছেন। ঠিক যে সময় এই মুহূর্তে রাজ্যে নতুন একটি সরকার এসেছে এবং সেই সরকারটি প্রথম দিন থেকেই ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তের রেখায় বরাবর যে জমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রকে দেয়নি, সেই জমি তুলে দিয়ে সেখানে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা চলছে, কাজ শুরু হয়ে গেছে। এই রকম একটি অবস্থায় তিনি এই মন্তব্য করছেন।
দেশের অভ্যন্তরে শুধু নয়, বহিরাগত শত্রুদেরও কি তিনি উস্কে দিচ্ছেন? বাংলাদেশি যারা সেখানে ওই মৌলবাদী বা কট্টরপন্থী যারা রয়েছেন তাদেরকে তিনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও কিন্তু উঠছে, এবং এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে তার এই বক্তব্য কি দেশদ্রোহিতার সমান নয়? তার কারণ তিনি বলছেন যে তার বক্তব্যে নাকি বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু তোলপাড় হওয়া শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি সঞ্চারী, যে এই বাংলাদেশে যারা রাজনৈতিক দল রয়েছে, সেটা ওই জামাতে ইসলামী এবং ওই নিজেদেরকে বিপ্লবী বলা ন্যাশনাল পার্টি মানে এনসিপি, তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো প্রতিক্রিয়া জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে তারা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে যে এই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হোক। যদিও তোমাকে বা আমাদের দর্শককে জানিয়ে রাখি যে এই গোটা ঘটনায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের হেরে যাওয়া কোনো দলের কোনো ব্যক্তি কি বলছেন তাতে আমল দেওয়ার মতন কোনো বিষয় আমরা মনে করছি না। সুতরাং বাংলাদেশ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে যে গুরুত্বই দিচ্ছে না, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মন্তব্য থেকে কিন্তু সেটা পরিষ্কার। সঞ্চারী, একদমই তাই ভাস্করদা, তুমি ঠিক যে বিষয়টা নিয়ে বলছিলে সেই বিষয়টা আমি আরো একবার জানিয়ে রাখার চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, সেই মন্তব্যে বাংলাদেশের রাজনৈতিক শোরগোল দেখা দিয়েছে এবং মমতার এই মন্তব্যের পরেই সরব হয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। মমতা ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন তারা এবং বাংলাদেশ সরকারের কাছে, ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার দাবি জানিয়েছেন তারা। এবং ইতিমধ্যেই মমতার মন্তব্যকে সামনে রেখে বাংলাদেশে ফের উঠছে ভারত বিরোধী স্লোগান। ভাস্করদা রয়েছেন আমাদের সঙ্গে, একটু ভাস্করদার কাছে আসবো, কিন্তু ভাস্করদা আমি জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনায় যুক্ত হয়েছেন। ভাস্করদা, একেবারে আমি সঞ্চারী, আমি সরাসরি একটু রাজাদার কাছেই চলে যাচ্ছি। রাজাদা, আপনার মনে আছে সে 2024-এ যখন কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশ উত্তাল হয়েছে, সেই সময় থেকেই কিন্তু আপনি মানে একেবারে ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে থেকেছেন। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বক্তব্য, সে বক্তব্য আপনি তুলে ধরেছেন। আজকের আসপেক্টে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে এই ধরনের একটি বক্তব্য পেশ করছেন, আমি জানি আপনি সেই বক্তব্য শুনেছেন। আমার সরাসরি প্রথম প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি দেশদ্রোহিতার সমান নয়? না, দেখুন, যে কথা উনি বলেছেন যে ওসমান হাদির হত্যাকারীকে আমি জানি, এ ধরনের বক্তব্য রাখাটা কিন্তু অত্যন্ত অন্যায়। উনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তো অফিসিয়াল চিফ মিনিস্টার হিসেবে, চিফ মিনিস্টার অফিস নেওয়ার দায়িত্বে তিনি শপথ নিয়েছেন যে কোনো ধরনের সরকারি তথ্য উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারুকে জানাবেন না। কিন্তু এখানে পরোক্ষভাবে উনি জানাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক বড় অপরাধ। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটা আপনি বললেন না, 1923-এর যে অ্যাক্ট আছে, সেখানে এই ধরনের তথ্য দেওয়া মানে গর্হিত অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতাও এটা পরিষ্কার বলছে এটা ক্রিমিনাল অফেন্স। সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি দেখা যায় এই নিয়ে কোনো হইচই হচ্ছে, সাধারণত এটা উচ্চবাচ্চা করে না। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে আমরা কোনো ধরনের এখনো স্টেটমেন্ট দেখিনি। কেন এই ধরনের স্টেটমেন্ট এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা ওনার একটা ইয়ের মধ্যে আছে, হ্যাবিটসের মধ্যে আছে, যা খুশি যখন খুশি বলে দিলাম। কি করে 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন আমি জানি না, এইভাবে যে ধরনের কথা উনি বলছেন, এটা কিন্তু মানে উনি ভাবছেন এটা খুব সহজ, বিজেপিকে উনি ক্ষতি করবেন, অমিত শাহকে ক্ষতি করবেন, কিন্তু তার চেয়ে বড় উনি দেশের ক্ষতি করছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা যাতে খারাপ হয় সে ধরনের একটা চেষ্টা থাকলেও থাকতে পারে, আমরা এগুলো তো এখন তো আমরা বলতেই পারি। কিন্তু যেটা উনি করলেন এটা কিন্তু অত কম মানুষকে সঙ্গে নিয়ে, মানে শ্রোতা খুব কম, কিন্তু মানে প্রাসঙ্গিকতার মধ্যে থাকতে গিয়ে এসব কথা বলে দিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করেছে এটা অপ্রাসঙ্গিক, আমরা জবাব দেবো না। আপনি যেটা বললেন বাংলাদেশের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারাও বলেছে যে হেরে যাওয়া পার্টির বক্তব্য আমাদের কাছে মানে কর্তব্যের মধ্যে আসে না, এটা খুব সঠিক জবাব দিয়েছে
বাংলাদেশের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা জানে ভারত সরকারের সঙ্গে তাদের একটা সম্পর্ক অত্যন্ত জরুরি। এই জায়গায় দাঁড়িয়ে একটা পরাজিত মুখ্যমন্ত্রী, শুধু পরাজিত মুখ্যমন্ত্রী না, যার রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে চলে গেছে, তার এই বক্তব্যকে নিয়ে কোনো ধরনের হুইহুই করা মানে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা। সেটা অত্যন্ত প্র্যাগমেটিক সরকার, তারেক রহমানের যে সরকার এসেছে, তারা দেশকে রক্ষা করতে চায়। অনেক বিপদ গেছে, অনেক ঝামেলা গেছে, এবং তারা, আমরা দেখেছি জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। জামাত এটাকে তো লুফে নেবেই, জামাত এনসিপি এটাকে তো নেবেই, এবং এটা নিয়ে ওরা হয়তো আন্দোলন করবে, বেশ কিছু হিন্দুদের ঘরবাড়ি হয়তো জ্বালাবে। এইটাই হলো, যদি জ্বালায়, হিন্দুদের ঘরবাড়ি জ্বালায়, এর জন্য দায়িত্ব মমতা থাকবে না। কেন এই ধরনের উস্কানি হট করে দিতে গেলেন? দেখুন রাজাদা, আপনার মনে থাকবে যে সময় 2024-এর সময় যখন বাংলাদেশ উত্তাল হয়েছে, সেই সময় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে চলে আসার চেষ্টা করছে। আপনার ঠিক মনে থাকবে সেই সময়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে কেউ যদি আসে আমি আমার দরজা খুলে দেব। খুব স্বাভাবিকভাবে সেই সময়তেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তখনও কিন্তু মানে বাংলাদেশের তখন অন্তর্বর্তী সরকারের যে বিদেশ দপ্তরের উপদেষ্টা ছিলেন, তিনিও তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে খণ্ডন করেছিলেন এবং তার সমালোচনা করেছিলেন, এবং কনফিউজিং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি কথা বলেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি তিনি একটা দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেত্রী হিসেবে তিনি সবসময় কি চেয়েছেন যে দুটো দেশের মধ্যে সম্পর্ককে দাগিয়ে দেওয়া যায়, যদি দাগিয়ে দিয়ে তিনি তার রাজনৈতিক ফায়দাটা তুলবেন? দেখুন, ওনার মধ্যে এই জিনিসটা রয়েছে। দেখুন, মানে পরিষ্কার ব্যাপার, জামাত প্রচুর টাকার মালিক। জামাত নানানভাবে নানান দেশে বিনিয়োগ করেছে। আমাদের দেশে কি বিনিয়োগ করেছে আমার জানা নেই। তো বিদেশে নানান জায়গায় নানান দেশে বিনিয়োগ করেছে, এটা এই ধরনের এই খবর আছে, সত্য খবর আছে। ওরা বাংলাদেশের সমস্ত যে বর্ডার এলাকায় ওদের ঘাঁটি আছে, বেশ কিছু সিট ওরা জিতেছে আমাদের বর্ডার এলাকাতে, এবং এদের সাপোর্ট উনি হয়তো চাইছিলেন যে এরা যদি পশ্চিমবঙ্গে যে সমস্ত আতঙ্কবাদী দল আছে এদের সঙ্গে যদি কোনো একটা মানে মৈত্রিতা করে। এবং সবচেয়ে বড় কথা, ওনার যে সমস্ত ইদানিংকালে যে সমস্ত কাজকর্মগুলো দেখা যাচ্ছিল, তাতে একটা বাংলাদেশকে কাছে পাওয়ার চেষ্টা, বাংলাদেশকে না বুঝে তার কাছে পাওয়ার চেষ্টা। জয় বাংলা যে স্লোগান শেখ মুজিবের স্বাধীনতার সমান, হ্যাঁ, সেটা এখন যারা আছে বিএনপি, ওরা সেটা ব্যবহার করে না। অনেকে বুঝেছেন, উনি সেই জয় বাংলাটাকে এখানে চালু করার চেষ্টা করলেন। আওয়ামী লীগেরই দেওয়া স্লোগান, আওয়ামী লীগের কোনো এক সদস্যের দেওয়া সমান খেলা হবে, সেটাও উনি কিন্তু ব্যবহার করতে এখানে শুরু করলেন। অর্থাৎ কোনো একটা জায়গায় ওনার একটা ধারণা হয়েছিল এই ধরনের স্লোগান যদি দেওয়া যায়, দুই বাংলা হয়তো একাত্রিত বোধ করবে, এরকম একটা ওনার ভাবনা হয়তো থাকতেও পারে। কিন্তু উনি বোঝেননি যে স্লোগানগুলো আওয়ামী লীগের ছিল এবং এগুলো এখন বাধ্য হয়ে পড়েছে। এখন যেটা উনি হয়তো যেটা হট করে বলার চেষ্টা করলেন, তাতে যেটা আপনি বলেছেন যে 1 শ্রেণীর মানুষকে আবার নতুন করে খেপিয়ে দেওয়া, এই দেশে এবং বাংলাদেশে খেপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু বাংলাদেশের যে সরকার এসেছে, তারেক পোড়খোয়া মানুষ, বিভিন্ন দীর্ঘদিন জেলে থেকেছেন, বিদেশে থেকেছেন, দেশের মাটিতে ছুঁতে পারেননি, দেশে এসেই তিনি দেশের মাটিকে স্পর্শ করে প্রণাম করেছেন। তিনি হট করে এই ধরনের কথাতে আবেগ তাড়িত হয়ে কিছু করবেন বলে আমার মনে হয় না। যে ধরনের বিবৃতি এসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভারতকে বন্ধু হিসেবে পেতে চায়, ভারতের সর্বাঙ্গীন সাহায্য বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন। এই ধরনের নেতা যাদের ভিত্তি হারিয়ে গেছে এবং রাজনৈতিক মাটি খোঁড়া পাওয়ার জন্য এক শ্রেণী সম্প্রদায়ের কাছে তারা আপন থাকতে চায় বলে এই ধরনের কথা বলেছেন। এটা খুব একটা কিছু লাভ হবে না। ওনারই মুখ পড়েছে, এবং ভারত সরকার যদি চায় অফিসিয়াল সিক্রেটসি অ্যাক্টে ওনাকে কিন্তু গ্রেপ্তারও করতে পারে। এটা আমি ঠিক এই জায়গাতেই আসবো রাজাদা, যে এর পরবর্তী পদক্ষেপ ভারত সরকার কি নেওয়া যেতে পারে, আইন কি বলছে, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। কিন্তু সঞ্চারী, আমি তোমাকে ফেরাচ্ছি। একদমই ভাস্করদা, ইতিমধ্যে এই আলোচনা আমাদের থাকবে, কিন্তু সময় যেহেতু একটা ছোট বিরতির, আমি রাজাদাকেও অনুরোধ করব সঙ্গে থাকার জন্য আলোচনায়। ভাস্করদা, এই যে গোটা বিষয়টা তৈরি হয়েছে, গোটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। যেমন নির্বাচনে হেরে যাওয়ার পর দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে ক্ষেত্রে প্রশ্ন ওঠে। বাংলাদেশের কথা বলে বিশেষ কোনো শ্রেণীকে কি উস্কে দেওয়ার চেষ্টা, যে প্রশ্ন তুমি ইতিমধ্যেই করেছো, এবং বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি দেশদ্রোহিতার সমান? সেই প্রশ্ন উঠেছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে কথাও হচ্ছিল রাজাদার। একেবারে সঞ্চারী, আমি সরাসরি রাজাদার কাছেই যাব। রাজাদা, আমার সরাসরি প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে ভারত সরকার কি কোনো রকম পদক্ষেপ, আইনি পদক্ষেপ নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? নিঃসন্দেহে আইনি পদক্ষেপ তো 100 বার নিতে পারে। যে তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারত সরকারের নানাবিধ সিদ্ধান্তে তিনি সাথী থাকেন। তাকে অনেক খবরই জানানো হয়েছে, যেহেতু বর্ডার স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেইগুলো উনি কোনোভাবেই উনি এগুলো প্রকাশ করতে পারেন না। এখনো রেলিভেন্ট আছে সেই ইস্যুসগুলো, তো উনি সেটা করেছেন। সুতরাং আমাদের দেশের যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে সেটা 1923 পুরনো আইন হলেও এখনো ভ্যালিড, এবং সরকার ইচ্ছে করলে একেবারে এক্ষুনি আইনের ধারায় ওনার বিরুদ্ধে কোর্টে কেস করতে পারে। তবে যেটা ঘটেছে, বাংলাদেশে উত্তাল হয়েছে। বাংলাদেশের যারা রাজনীতি করতে আনছে, দেশের টপ লয়ার যারা আছেন তারা বলছেন যে ওসমান হাদিকে যারা মেরেছে তার খবর তো কেউ না কেউ বলছে তার কাছে আছে না। ক্রিমিনাল তথ্য যদি কেউ কারোর কাছে থাকে সেটা হোল্ড ব্যাক করে, চেপে যান কি করে, সেটা তো বলতেই হবে না। ভারত সরকারকে বলা হোক যে তাদের কাছে কি তথ্য আছে। তাদের মুখ্যমন্ত্রী যখন বলছেন এটা তো অস্বীকার করার না, পাবলিকলি বলছে। এইটা কিন্তু বাংলাদেশের থেকে এখনো পর্যন্ত আসেনি। যদি আসে, চাপটা যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক ব্যাপার। এবং এটা কতটা সত্যতা আছে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বহু ক্ষেত্রেই দেখা গেছে মিথ্যার আশ্রয় নিয়েছেন, একটা চমককে ওনার রাখার চেষ্টা আছে। এই ধরনের ওসমান হাদির হত্যাকারীকে উনি চেনেন বলছেন, হয়তো ব্যাপারটার সঙ্গে কোনো সত্যতা লুকিয়ে নেই, এটাও হতে পারে। কিন্তু যেহেতু উনি বলেছেন, পাবলিকলি বলেছেন, কেন্দ্রীয় সরকারকে দোষী করতে গিয়ে যেটা উনি করে ফেলেছেন, এটা কিন্তু মারাত্মক একটা ওনার বিচ্যুতি। বহুদিনের পরীক্ষা রাজনীতিবিদদের এটা কাম্য নয়। তো কেন্দ্র সরকার ইচ্ছে করলেই ওনাকে বাংলাদেশকে হয়তো ওনার বিরুদ্ধে কেস শুরু করতে পারে। কিন্তু তাতে কিন্তু হবে কি, ধারণা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেছে, বুঝেছেন। এই জন্য ভারত সরকার হয়তো এখনই হট করে কিছু সিদ্ধান্ত নিতে যাবে না। তাতে কিন্তু ও দেশে আরো শুরু হতে পারে, উনি সত্যি কথা বলেছেন বলেই গ্রেপ্তার হয়েছেন, এরকম একটা ধারণা হতে পারে। তার ফলে ভারত সরকার একটু নীরবে দেখতে চায় বাংলাদেশে কি অবস্থা হচ্ছে না হচ্ছে। কিন্তু এটা যদি উনি যেটা করেছেন, আগামী দিনে আরো যদি কিছু করেন, উনি কিন্তু খুবই যে কাজগুলো করতে যাচ্ছেন সেটা কিন্তু দেশের, উনি বলছেন আমি দেশভক্ত, এইসব কথা বলছে, সেগুলো যে সঠিক নয় সেটা কিন্তু প্রমাণ করবে। ভারত সরকার চাইতে পারে ওনার কাছে উনি কেন এসব কথা বলেছেন। রাজাদা, আপনি এটা খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দেশভক্ত। তার কারণ ওই পুলওয়ামায় হামলার পরেও কিন্তু সেখানে সেনাদের যে অবস্থান হয়েছিল তা নিয়েও তিনি আবার তথ্য প্রমাণও চেয়েছিলেন। তার দেশভক্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমারও বলার নেই রাজাদা। ঠিক এখানে প্রশ্ন যেটা উঠে আসছে যে দেখুন, বাংলাদেশ একটা দীর্ঘ সময় ধরে উত্তাল থেকেছে, সেখানকার রাজনীতি উত্তাল হয়েছে, যাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যেও একটা ফাটল লক্ষ্য করা গিয়েছিল। তারেক রহমানের সরকার আসার পর থেকে কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কটা আবার মেরামতির জায়গা তৈরি হয়েছে। ঠিক এই রকম একটি অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য দুদেশের সম্পর্কের মধ্যে কি কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে? যদিও তারা মনে করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরেও আমার এই প্রশ্ন থাকবে যে দুদেশের সম্পর্কের মধ্যে কি কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, দেখুন, ইউনূস কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা অবনতি ঘটেছে তার দায়ী। এবং ইউনূস কিন্তু এই ওসমান হাদি ছেলেটি খুব কাছের ছিলেন। তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল স্পেশাল প্লেনে চিকিৎসা করার জন্য, আবার স্পেশাল প্লেনে নিয়ে আসা হয়েছিল। ওসমান হাদির দেখুন, আমি বেশ কিছু কবিতা আবৃত্তি শুনি, নজরুলের বিদ্রোহী কবিতা বেশ সুন্দর বলেছে। কিন্তু ও জিন ক্লাব মঞ্চ তৈরি করেছিল, সেটার বাংলাদেশের স্বার্থে কতটা, ভারতের বিরোধিতা কতটা, সেগুলো সম্বন্ধে আমি খুব একটা ওয়াকিবহাল নাই। খুব একটা যে পাওয়ারফুল সেটা আমার কখনো মনে হয়নি। আবেগ তার মধ্যে ছিল, এইটুকুন জানা যায়। ইউনূস কিন্তু এটাকে ব্যবহার করেছে। ইউনূস কিন্তু বাংলাদেশের রাজনীতি দেখুন কোথায় আছেন, দেশে আছেন বিদেশে আছেন আমার জানা নেই, কিন্তু উনি কিন্তু এই জিনিসটাকে, যেহেতু কেউ ওসমান হাদির হত্যাকারীকে উনি কিন্তু বলেছিলেন যে যেখানেই থাকুন আমি খুঁজে বার করব। এখন এটাও বলেছিলেন ভারতে পালিয়েছে,
এখন যদি এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দেওয়া তথ্য যেটা হয়েছে মিথ্যাই আমার মনে হয়, কিন্তু সেটাকে যদি মানে ইউনুস ব্যবহার করতে চায়, সে কিন্তু যেখানে থাকুক, তথ্য তো আর এক বসে নেই, উনি ব্যবহার করতে পারেন, বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা উনি করতে পারেন। কেননা উনি ভেবেছিলেন বিএনপি ওনাকে কিছু একটা সিরিয়াস কোনো একটা দায়িত্ব দেবে, কিছুই করেনি। উনি কিন্তু মোটামুটি নির্বাসিতই হয়ে আছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে লাইমলাইটে ফিরতে গিয়ে যেহেতু বাংলাদেশ সরকার এই তথ্যটাকে কোনো ব্যবহার করলো না, উনি হয়তো কিছুটা উস্কে দেবার চেষ্টা করতে পারে। এবং যদি উস্কে দেয় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, সেখানে যদি অবনতি ঘটে, সেখানকার হিন্দুরা যদি কোনোভাবে আবার নতুন করে বিপন্ন বোধ করেন, তাহলে কিন্তু ভারত সরকার কিন্তু কঠোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেজে নিতে পারে। এই মুহূর্তে দেখছে কি ঘটছে না ঘটছে, চুপচাপই থাকবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সময় আসতেও পারে যখন কঠোর ব্যবস্থা ভারত সরকার নিতে পারে। একেবারেই সঞ্চারী। একেবারে ভাস্করদা, আমাদের যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই সময় আমাদের